This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছবিগুলো রেগুলার চোখে পড়ে, জানেন তো। রোজ যখন অফিসে আসি তখন চোখে পড়ে। এই আমাদের অফিসে যাতায়াতের পথেই পড়ে সল্টলেকের সেক্টর 5-এর ওয়েবেল মোড়, ওখানেই তার কাছেই, একদম কাছে একটা ব্যাংকের তার অফিসে, সেখানেই আধার সেন্টারটা রয়েছে। রোজ দেখি অসংখ্য মানুষের ভিড়, লম্বা লাইন পড়ে থাকে। বিভিন্ন বয়সের মানুষ, কেউ কেউ বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। দেখে বোঝা যায় অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং মোটামুটি হয়তো সারাদিন ওই না খেয়ে দিয়ে ওইভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই লাইনগুলো কেন? আধার মানে কি? পরিচয়পত্র। আপনি নাগরিক, তার পরিচয়পত্র। এই নাগরিক হওয়ার যে প্রাণান্তকর একটা প্রচেষ্টা বা তার আইনগত একটা ভিত্তি তৈরি করা, তার জন্যই তো এই মানুষগুলো এভাবে দূর দূরান্ত থেকে না খেয়ে দিয়ে সেরকম কাচ্চা বাচ্চা সব নিয়ে এভাবে লাইনে দাঁড়িয়ে থাকে। কখনো বৃষ্টি পড়ে, কখনো রোদ, তারা কিন্তু দাঁড়িয়ে থাকে। এই লোকসভা ভোটের আগে সিএটা কার্যকর হওয়ার পর কোনো দিন মনে হয় যে লাইনটা বোধহয় আস্তে আস্তে বাড়ছে, অন্য দিনগুলোর থেকে আরও বড় হয়ে যাচ্ছে। তাহলে কি কেন্দ্রীয় সরকার যতই বলুক, যতই আশ্বাস দিক যে এই সিএ নাগরিকত্ব কারার নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন, কিছু মানুষ কিছুতেই সেটা বুঝতে পারছেন না, বিশ্বাসও কি করতে পারছেন? দেখুন, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কেন্দ্র তথা বিজেপি এটা যেরকম প্রচার করছে, ঠিক তেমনই তো উল্টো দিকের প্রচারটাও রয়েছে। তখন বলা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা জানি না, কিন্তু এটা তো বলা হচ্ছে যে আসলে এর পেছনে রয়েছে নাগরিকত্ব কারার একটা ফন্দি ফিকির। মোদ্দা কথা হচ্ছে দুদল নেতা দুরকম কথা বলছেন, পরস্পর বিরোধী, কমপ্লিটলি উল্টো দিকের কথাবার্তা। এরকম যখন হয় তখন তো কনফিউশন তৈরি হয়। নেতারা যখন এরকম কনফিউশন তৈরি করেন, তখন আপনার আমার মতো সাধারণ মানুষের মনে ওই নাগরিকত্ব পাওয়া আর নাগরিকত্ব হারানো, আশা এবং আশঙ্কা দুটোই সমান রকমভাবে কাজ করতে থাকে। কোনটা প্রচার আর কোনটা অপপ্রচার, সেটা একটা রাজনৈতিক তরজা আর কি, তার মধ্যে ঢুকছি না। আমরা বরঞ্চ অন্যভাবে দেখি। এই আকুতিটা, একটা পরিচয়পত্র সংগ্রহের জন্য মানুষের আকুতিটা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন এই আধার সেন্টারের বাইরে ভিড় করে দাঁড়িয়ে থাকার এই সত্যিটাকে অস্বীকার তো করতে পারছি না। তাহলে ভাবুন, যাদের পরিচয়পত্র ছিল কিন্তু হারিয়েছে, তাদের মনের কী অবস্থা। এই যে রোববার আচমকা একটা টর্নেডো আছড়ে পড়লো উত্তরবঙ্গে, তাতে কিন্তু শুধু অসংখ্য মানুষের বাড়িঘর লণ্ডভণ্ড হয়নি, জীবন জীবিকা হারিয়েছেন বহু মানুষ। আর কি হারিয়েছেন জানেন? পরিচয়। এই যে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে ঝড়ে বিধ্বস্ত এইসব মানুষজন এখন ধ্বংসস্তূপে আঁতিপাতি করে নথিপত্র খুঁজছেন। তার কারণ তো একটাই, ওই ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে কারোর জন্মের প্রমাণপত্র, কারোর স্কুলের সার্টিফিকেট, কারো ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এমনকি হয়তো ওই ব্যাংকের বইটাও। তাদের অনেকেই হয়তো ওই মাঝ সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো প্যানিক করছেন, ভাবছেন এগুলো তাদের তো নাগরিকত্বের প্রমাণ, সেই প্রমাণগুলো যদি এরভাবে হারিয়ে যায়, তারা মিথ্যে নাগরিক হয়ে যাবেন না তো? ঝড়ে উড়ে গেছে টিনের চাল, আটকে আছে গাছের ডালে, পড়ে গেছে দেওয়াল।
মিনিট 5 টর্নেডো তছনছ করে দিয়েছে যাদের জীবন। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ আর পুটিমারি গ্রামের সেই সব মানুষদের এখন পাগল পাগল অবস্থা। কারণ আসবাবপত্র ছিল, ট্যাঙ্ক, শোকেস, হয়তো আলমারি, তার মধ্যে নথিপত্র ছিল, ট্যাঙ্ক আলমারি সব উড়ে নিয়ে গেছে। সরকারি যদি ভোটাধিকার বা রেশন কার্ড, আধার কার্ড, ভোটের আইডি কার্ড এইসব না থাকে, সরকারি নথিপত্র প্রমাণ ওরা তো চাবেই। সেই নথিপত্রের ব্যবস্থা করলে তখনই তো সরকারি সুযোগটা পাবে, তার আগে তো পেতে পারে না। নথিপত্র কিছু নেই, কোনো প্রমাণপত্র আমার কাছে নেই, সবই উড়িয়ে নিয়ে গেছে। সরকার, স্কুল, আমার বাচ্চা বই খাতা সবই নিয়ে গেছে। সামনে লোকসভা ভোট, বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের উদযাপন। নির্বাচন কমিশনের লক্ষ্য 100% ভোটদানের ব্যবস্থা করা। কিন্তু ভোটের আগে যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে, ঝড়ের ঝাপটায় যাদের নাগরিক পরিচয়ও খড়কুটোর মতো উড়ে গেছে, তাদের কি হবে? ভোট দিতে পারবেন মনে হচ্ছে? যদি দিতে দেয় তাহলে দিব, কাগজপত্র আমাদের নাই, এখন আমরা কি করবো? সরকার থেকে চাই আবেদন যে আমাকে পরিবার জন্য ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু দেখ। প্রশাসন কি বলছে? আমরা এখন তো রেস্কিউ অপারেশনটা চলছে, রেস্কিউ অপারেশনটা ক্লিয়ার হোক, ঠিক আছে, তারপরে আমাদের কাছে চিত্রটা উঠে আসবে, অ্যাসেসমেন্টটা চলছে, ঠিক আছে। সেই জায়গায় আমরা বেশ কিছু জায়গায় বাড়িতে গেছিলাম যাদের ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু কিছু জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে না, তার জন্য সরকারিভাবে যেরকম প্রচেষ্টা এমসিসি রুলস অনুযায়ী সেটা মেনেই আমরা করব। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু টর্নেডো যেখান যেখান দিয়ে বয়ে গেছে সেই সব জায়গার মানুষ প্রথমে জীবন বাঁচাতে হিমশিম খেয়েছেন, আর এখন বিধ্বস্ত জীবনের মানে খুঁজছেন। সবথেকে বড় প্রমাণ খুঁজছেন, নাগরিকত্বের প্রমাণ। অদ্বৈতবাদ কি বলে জানেন? বলে সো অহম, আমি সেই। কিন্তু এ তো উচ্চমার্গের ব্যাপার। সাধারণ মানুষ তারা কি এত সহজে নিজের পরিচয় এইভাবে ব্রহ্মের সাথে মিলিয়ে মিশিয়ে নিজেদের জ্ঞান চক্ষু খুলে ফেলতে পারে? পারে না। তারা ওই জন্যই তো অনিশ্চয়তায় ভোগে। আর সত্যি কথা বলতে কি, এই যে পরিচয় নিয়ে মাথা ব্যথা না সাধারণ মানুষের, সেই মাথা ব্যথাটাও শুধু সেই মানুষগুলোরই, কিন্তু বাকিদের, মানে ধরুন রাজনীতিকদের, তাদের কি এই সাধারণ মানুষের পরিচয় নিয়ে বিশেষ মাথা ব্যথা আছে? আছে আছে আছে। আর নেতাদের কাছে মানুষের পরিচয় আছে, জানেন তো। সাধারণ মানুষের একটাই পরিচয়, হয় ভোটার, নয় ভোটার নয়। ভোটারদের মন জয়ের তাগিদটা সব রাজনৈতিক দলের সমান। আর তাই জন্যই ঝড় সাধারণ মানুষের জীবন, জীবিকা সব কিছুকে যখন তছনছ করে দিয়েছে, তখন নেতাদের মনের মধ্যেও কিন্তু একটু উথাল পাতাল হচ্ছে, জানেন তো। যে যদি কোনোভাবে এরা ভোট টোট না দিতে পারেন তাহলে কি হবে বলুন তো? নাকি তারা মনে মনে আবার অন্য অঙ্ক কষছেন। নেতাদের মন বোঝা বড় দায়, জানেন তো। তাই জন্য এই ঝড়, ময়নাগুড়ি, ওই জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত বিভিন্ন জায়গার সাধারণ মানুষের জীবনে যখন সর্বনাশ, তখন নেতাদের কাছে এই ঝড়ই যেন পৌষ মাস। এই ভরা চৈত্রে 40 ডিগ্রি গরমে কাহিল যে রাজ্য, সেখানে যারা পৌষ মাসের সন্ধান পেয়েছেন, তাদের কপালটাকে হিংসা করতে ইচ্ছে করছে না বলুন? করছে তো বটেই, কিন্তু কী আর করবেন। আপনার আমার মতো সাধারণ মানুষের কপাল যদি অত চওড়া হতো তাহলে তার কোনো চিন্তাই থাকতো না। তাই এ সমস্ত কথা ছাড়ুন, বরঞ্চ একটা অন্য কথা বলুন দেখি। বলুন তো, এবারের ভোটে তৃণমূল আর বিজেপির প্রচারের মূল ইস্যু কি? একটা ইস্যু, শুধু দুদিক থেকে দেখা। তৃণমূলের ইস্যু হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার মানুষকে বঞ্চনার অভিযোগ, আর বিজেপির ইস্যু তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের হকের পাওনা কেড়ে নেওয়ার অভিযোগ। বেসিকটা দুটোই সমান, সাধারণ মানুষের পাওনাটা মার গেছে, এটাই তো হচ্ছে বাংলা কথা। কিন্তু ওই একজন দেখছেন বঞ্চনা, আরেকজন দেখছেন দুর্নীতি। এবার তৃণমূল আর বিজেপি দুপক্ষেরই প্রচারের অন্যতম ইস্যু প্রয়োগের সুযোগটা কিন্তু করে দিয়েছে এই আচমকা টর্নেডো। খেয়াল করে দেখুন, মানুষের মাথার ওপর থেকে চাল উড়ে গেছে, বাড়ি ভেঙে গেছে, 5 জন মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ আহত। রাজ্যের শাসক দল এর পেছনে
কোথাও গিয়ে কেন্দ্রের একটা চক্রান্ত খুঁজে পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র যদি আবাস প্রকল্পের টাকা আটকে না রাখতো তাহলে এই মানুষগুলোকে এইভাবে তো বিপদে পড়তে হতো না, অর্থাৎ পাকা বাড়ি হয়ে যেত, তাহলে ঝড় যতই আসুক না কেন কোনো ক্ষয়ক্ষতি হতো না, এরকমই বলতে চেয়েছে নাকি বুঝতে পারছি। কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক যখন কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা আরও জোরালোভাবে এইভাবে সামনে নিয়ে আসার সুযোগটা পেয়েছেন, তখন বিজেপি কি আর সেই সুযোগ পাবে না? এই ব্যাপারে তো রাজনীতি ভীষণভাবে একটা সমভাবে পুরো বিষয়টাকে দেখে কেন্দ্র অর্থাৎ বিজেপি। এবার তাদের পাল্টা প্রচার তারও সুযোগ রয়েছে বই কি। তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা নয়ছয় হয়েছে, কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল নেতাদের পকেটে গেছে, আর যেহেতু ওই টাকাগুলো পকেটে গেছে তাই আবাসের বাড়ি তৈরি হয়নি। আর সেই জন্যেই আবার সেই গরুর রচনার মতো এক জায়গায় ফিরে আসতে হচ্ছে। সেই জন্যেই ওই গরিব মানুষগুলো তাদের মাথার ওপর চাল নেই, তাই জন্য তাদের মাথার ওপর পাকা ছাদ নেই, সেই জন্য তারা ঝড়ে বিধ্বস্ত হয়েছেন, সেই জন্য এতগুলো মানুষ মারা গেছেন। একদম সেম এক জায়গায় গিয়ে ওই সব লাইন এক জায়গায় মিলে যায় জংশন, আর তারপর সেম লাইন দিয়ে ছোটে অভিযোগগুলো। এই অভিযোগে নতুন করে দেখুন, একদিকে বিজেপি নেতারা গলা ফোলাচ্ছেন, অন্যদিকে তৃণমূল নেতারা। বিজেপি নেতারা বলছেন পকেটে যাওয়া টাকার হিসেব থাকে না বলেই কেন্দ্রকে হিসেব দিতে পারে না রাজ্য, আর তাই প্রকল্পের টাকা দিতে পারে না কেন্দ্র। এই প্রচার আর পাল্টা প্রচারই এখন ওই টর্নেডো হয়ে আছড়ে পড়ছে অ্যাকচুয়াল টর্নেডো বিধ্বস্ত এই মানুষগুলোর ওপর। ওদের জন্য সত্যিই মায়া হয়, জানেন তো। আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা। 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত 13 বছরে নেওয়া যেত তাহলে এইভাবে খড়কুটোর মতন বা কাঁচা যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এইভাবে একটা কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে এই অবস্থায় পড়তো না। ভাগ্যিস তাপস রায় দলটা বদলেছিলেন, তাই সত্যটা এখন তার চোখে পড়ছে, কত 13 বছরে চোখে পড়েনি। যাই হোক, টর্নেডো যেরকম আসে আচমকা তেমন চলেও যায়, কিন্তু মুশকিল হচ্ছে এই যে তরজার ঝড়, এ তো থামার নয়, কারণ এটা তো আর টর্নেডো নয়, এটা গভীর নিম্নচাপের ফসল। যে বেশ কয়েক মাস আগের থেকে শুরু হয়, মানে এখানে কয়েক মাস না, অনেক দিন আগের থেকেই শুরু হয় আর কি। তারপর আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, এখন ভোটের আগে হয়তো ল্যান্ডফলটা হয়ে যাবে, কিন্তু শান্ত হওয়ার কোনো লক্ষণ, কোনো সম্ভাবনা বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। এই যেরকম দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলে নাকি তৃণমূলের পোয়া বারো। এবার ভাবুন তো, এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ সর্বশান্ত, এতে আবার কারুর পোয়া বারো অবস্থা হয় নাকি? হয় হয়, জানতেই পারো না, এটা একমাত্র রাজনীতিকরা জানতেই পারে, জানেন তো। এই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এই দুধে নেতা দিলীপ ঘোষ, তার যুক্তি কি? যে কোনো দুর্যোগের পর ত্রাণের ব্যবস্থা করতে হয়, সেই ত্রাণের জিনিসপত্র, টাকা পয়সা সব নাকি তৃণমূলের লোকজন পকেটে পুরে নেন। এবার তার ফলে মানুষজন হাতে থাকে পেন্সিল। এই দিলীপ ঘোষের অভিযোগ, এটার মধ্যে আবার তৃণমূল একটা জিনিসই দেখতে পাচ্ছে, নিম্নরুচি। কিন্তু মাঝখান থেকে কোথাও গিয়ে রাজনীতিটা ওই বিধ্বস্ত মানুষগুলোর কাছে একদম চরম অরুচির জিনিস হয়ে যাচ্ছে, জানেন তো। এটা সিরিয়াসলি এইটা না বলে পারছি না। ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। অসাংবিধানিক অগণতান্ত্রিক বিরোধীর কথা বলে দিলীপ বাবুর কৃষ্টি সংস্কৃতি, তিনি সেটাই করছেন। আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে, তাদের চলে গেল। যার বাড়ি ভেঙে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরকম যেন না। জামফান থেকে, বুলবুল থেকে, জজ থেকে যখন এক একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে,
যখন মমতা ব্যানার্জি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, কেন্দ্রীয় সরকার সেখানেও প্রতিহিংসা পরায়ণতার কারণে সহযোগিতা করেনি। ইউসুফ পাঠান যখন ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করলেন তখন একটা কথা দারুণ শুনেছিলাম, জানেন তো, যে একবার মাঠে নামলেই হলো, একটা বলও নাকি মাঠের মধ্যে থাকবে না, সব নাকি উড়ে উড়ে গিয়ে বাউন্ডারিতে গিয়ে পড়বে, এর বাড়ির কাঁচ ভাঙবে, ও পাশের গাড়ির দরজা ভাঙবে, এই সমস্ত হবে নাকি, এমন তার নাকি ব্যাটের জোর। এবার কতক্ষণ কতবার ব্যাটে বলে হবে সেটা আলাদা কথা, কিন্তু কোথাও গিয়ে আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে, জানেন তো, মানে যেটা ইউসুফ ও পাঠানের একটা অবতার, যে খেলার এই যে খেলোয়াড় হিসেবে তার যে একটা ধারণ সেটা গিয়ে কি দিলীপ ঘোষের ওপর ভর করলো নাকি? তাহলে তো আবার কনফিউশন হয়ে যাবে। এই ইউসুফ পাঠান তো তৃণমূলেরও দাঁড়িয়েছেন মশাই, কিন্তু দিলীপ ঘোষকে দেখুন একের পর এক কি দুর্দান্ত ফর্মে রয়েছেন, কোনো বল মাটিতে পড়তে দিচ্ছেন না, যে ইস্যু আসছে পাটাং করে ব্যাট চালিয়ে দিচ্ছেন, আর কেউ বলুক চাই না বলুক, তিনি চারপাশে ছিটকে যাচ্ছে, তার ওই মানে বুলেটের মতো তার কথার জোর আর কি, তোরও বলতে পারেন। এই দিলীপ ঘোষের কথাগুলো শুনতে শুনতে মনে হয় সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি। ছোটোবেলায় সেই দোলের সময় আমরা বেলুনে পিচকিরি দিয়ে জল ভরতাম, রঙিন জল, মনে আছে তো? প্রচুর বেলুনে ফুটো থাকতো, একটা ফুটো জল যেই ঠেসে ভরলেন বেলুনের মধ্যে, রং যেই ভরলেন দেখলেন বিভিন্ন ফুটো দিয়ে সব রঙগুলো বেরোতে শুরু করেছে, জলগুলো পিচকিরির মতো বেরোতে শুরু করে দিচ্ছে, একটা চাপ বের তো আরেকটা দিয়ে বেরোবে। এই দিলীপ ঘোষের একদম সেম, একটা দিকে তাকে আটকান, সতর্ক করুন, আর একদিকে বিতর্ক তৈরি করে দেবেন। নির্বাচন কমিশন হোক বা শীর্ষ নেতৃত্ব, মুখ বন্ধ আর কেউ করতে পারছে না, কিছুতেই ঠেকানোই যাচ্ছে না তাকে। দিলীপ ঘোষ অবশ্য বলতে পারেন যে তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন, তৃণমূলের সরকার ত্রাণ দিতে দেরি করেছে বলেই না তিনি অভিযোগটা করতে পারছেন। তারা যদি ত্রাণ দিয়ে দিত তাহলে তিনি তার এই যে রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করছেন এরকমভাবে সরস ভঙ্গিতে, সেটা তো করার কোনো প্রয়োজন হতো না, করতে পারতেন না। আবার উল্টো দিকে শাসক দল তাদের পাল্টা যুক্তি কি যে আমফান, বুলবুল, ইয়াস সব দুর্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবার আগে আমজনতার পাশে দাঁড়িয়েছেন, ত্রাণের ব্যবস্থা করেছেন, উল্টে কেন্দ্র বঞ্চনা করছে। এবার যুক্তি আর পাল্টা যুক্তি এ তো বুঝতেই পারছেন থাকবেন, কিন্তু মাঝখানে ওই ময়নাগুড়ির যে 350-400 পরিবার ঘর ছাড়া, তারা কি বলছেন একবার শুনেছেন? তারা কি বলছেন জানেন? দুর্যোগের পর 48 ঘন্টা পার হয়ে গেছে, এখনও নাকি সরকারি সাহায্য মেলেনি। তাহলে কি হলো? এত কথা, এত পাশে থাকার প্রতিশ্রুতি, এত দৌড়ঝাঁপ, নিটফল কি? জিরো। যে রাজ্যে ত্রাণের নামে দুর্নীতি বা সরকারি সাহায্য দেওয়ার বদলে কাটমানির অভিযোগটা একটা কমন ব্যাপার, যেটা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে হয়, এরকম রাজ্য তো দেখবেন না যেখানে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে নিজের দলের কর্মী নেতাদের কাটমানি ফেরত দিন। সেই রাজ্যে যদি ত্রাণ নিয়ে গড়িমসি হয় তাহলে বিরোধী নেতাদের মুখটাকে আটকাবেন। আর সব থেকে বড় কথা, ত্রাণ যদি না যায় তাহলে কাদের সবচেয়ে দুঃখ বলুন তো? মানে যারা ওখানে ভুক্তভোগী, ওই বললাম যে পরিবারগুলো তাদের ঘর বাড়ি জীবন জীবিকা সব গেছে, তারা তো ত্রাণ না পেলে ভুক্তভোগী বটেই, কিন্তু যারা ত্রাণ নিয়ে দুর্নীতি করেন বলে অভিযোগ, তাদেরও কি দুর্গতি হচ্ছে না? এই ত্রাণটা না গেলে তাদের কি হবে বলুন তো? কীভাবে চলবে? ত্রাণই যদি না পৌঁছয় তাদের কি হবে? নাকি ত্রাণ না পৌঁছানোর পেছনেও কেউ কেউ দুর্নীতির ভূমিকা দেখতে পাবে? কোনো ব্যবস্থা হয়নি, প্রশাসনিক দিক থেকে হোক আর সরকারি দিক থেকে হোক, কেউ বলেনি। কেউ আশা দিয়ে যাচ্ছে যে যা পাচ্ছে সাহায্য করছে ওইগুলো খাচ্ছে, সকাল থেকে আশা করতে কেউ আসে দেখে। সকাল থেকে খাওয়ার জুটেছে কিছু না, সকাল থেকে কোনো খাবার এখনো আসেও না, দেয়ও নেই কেউ। উনান জ্বলেছে না, কোথায় উনান জ্বলাও? স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, এখানে টাকা জমাই থাকে, সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন? এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা,
ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছিল না। বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না। কোনো সমস্যা নেই, আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছে, মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে, রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি মাথার আশ্রয় এটা প্রশাসন দেখছে, সময় মতো করবে। ঝড় হলে কেন্দ্র সরকার থেকে টাকা আসবে, তারপরে এই টাকা দিয়ে পার্টির ফান্ডে যাবে, পার্টির লোকেরা লুটপাট করে খাবে, ভোটে গুন্ডারা পয়সা পাবে। তো কোনো নতুন ঠিকই বলেছে।